নমস্কার, আমি চুমকি দত্ত বসু। আমাদের কাহিনী চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের নানান স্বাদের গল্প আমরা এই চ্যানেলে উপস্থাপনা করে থাকি। আপনিও যদি সাহিত্যপ্রিয় মানুষ হন, তাহলে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমাদের আজকের গল্প পিশাচ সিদ্ধ ডাকাত। গল্পটি অনুপ্রাণিত হয়েছে হেমেন্দ্র কুমার রায় রচিত ভেলকির হুমকি গল্পটি থেকে। গল্পটির প্রচ্ছদ তৈরি করেছেন সম্রাট সেনগুপ্ত। সম্পূর্ণ গল্প পাঠে অরিজিৎ দত্ত। শুরু হচ্ছে আজকের গল্প। সেবারে আমার পোস্টিং হয়েছিল হরিহরপুরে। সেখানে যাওয়াই স্তক কালু সর্দার নামে এক কুখ্যাত ডাকাতের কাহিনী সবাই আমাকে বলেই চলেছে। সবাই বলে সে নাকি মন্ত্রতন্ত্র জানে, সে নাকি ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে, যে কোনো পশু পক্ষীর আকার ধরতে পারে, বাতাসের সঙ্গে মিশে যেতে পারে। সোজা কথায় কালু সর্দার আর কি পিশাচ সিদ্ধ। কালু সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরহরি কম্পমান। এমন সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়। সে যে কত লোকের যথাসর্বস্ব কেড়ে নিয়েছিল, কত মানুষের প্রাণবধ করেছিল, কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তার আর কোনো হিসাব। জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক, তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে, কিন্তু আজ 10 বৎসরের ভিতরে কেউ তার মাথার একগাছা চুল পর্যন্ত ছুঁতে পারলে না। আমারও মনে সন্দেহ হলো, তবে কি সত্যি সে উতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে? তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি, তখন হঠাৎ একদিন শোনা গেল কালু সর্দার ধরা পড়েছে। বীরেশ ভদ্র ছিল হরিহরপুরের নামকরা চাল ব্যবসায়ী। তার প্রচুর প্রতিপত্তি ছিল। এক অমাবস্যার রাতে কালু সর্দার তার ডাকাতের দল নিয়ে বীরেশ ভদ্রের বাড়ি আক্রমণ করল। ঢেকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখলে উঠানের উপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং বীরেশ ভদ্র। বড় মুহূর্তেই সে বন্দুক ছুড়ল এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে কালু সর্দার বাঘের মতো বীরেশের ওপরে ঝাঁপিয়ে পড়ল। বীরেশ দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই কালু তার ধারালো রামদা চালালে। বেচারা বীরেশের মাথাও উড়ে গেল। তখন বীরেশ মারা পড়ল বটে, কিন্তু তার ছেলে উঠানের পাশের একখানা ঘরে ছিল। সেইখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগল। বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট। কিন্তু পালাবার সময় কালু সর্দার মেঝের উপরে এমনই পিছল খেয়ে পড়লে যে তার মাথার পেছন দিকে লেগে সে তখনই অজ্ঞান হয়ে গেল। তাকে বন্দি করা হলো সেই সুযোগে। আমি যেহেতু ইন্সপেক্টর, গায়ের লোকেরা আমাকেই খবর পাঠালে। কালু সর্দারকে যথারীতি ধরে আনা হলো। লোকটার চেহারা কি ভয়ানক! মাথায় এক গাছা চুল নেই, চোখ দুটো ভাটার মতো গোল, নাক খেদা গোঁফ বিড়ালের মতো, জবা ফুলের মতো লাল চোখ, হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংসপেশি, লম্বায় প্রায় 7 ফুটের কাছাকাছি, এবং তার গায়ের রং কয়লার মতো প্রায় কুচকুচে কালো। তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকাতে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল।
যদিও তার হাত পা বাঁধা, তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো। পাহারাওয়ালাদের হুকুম দিলুম তারা যেন সর্দারের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। কালু দাঁত বার করে হেসে বললে, যতই ঘিরে থাকো আর হাত পা বাঁধো বাবা, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এমন সময় আমাদের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন। খানিকক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন, সর্দার, তুমি আর আমাদের ফাঁকি দিতে পারিবে না। আরে রেখে দাও সাহেব তোমাদের বাহাদুরি, আমাকে ধরে রাখবে কে? আমি পাখি হয়ে উড়ে পালাবো। সাহেব বললেন, ননসেন্স। এই সেপাই, আসামিকে গারদ মে লেকে যাও। কালু আবার অট্টহাস্য করে দুই হাতের বুড়ো আঙুল দেখিয়ে বললে, এই বলে রাখলুম সাহেব, আমি তোমাদের কলা দেখাবো, কলা। বিচারে কালু সর্দারের ফাঁসির হুকুম হলো। ফাঁসির কথা শুনে সে তো আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেঁড়ে গলায় গান জুড়ে দিলে। জজ সাহেব তো অবাক। আমি ভেবেছিলুম তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না, কিন্তু ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই। রোজ সে বলতো, আমার শখ হয়েছে বলেই আমি দিন কয়েক জেলখানার মধ্যে চিরিয়ে নিচ্ছি, কিন্তু ফাঁসির দিন কেউ আমাকে খুঁজে পাবে না। জেলের প্রহরীরা সকলেই তার এই সব কথা বিশ্বাস করত। তারা আমাকে বললে, হুজুর, ও বেটা জাদুকর, ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে। আমরা কি করব বলুন তো? ও যদি রাত্রির বেলায় মশা মাছি হয়ে উড়ে যায়, কি ওকে দেখতে পাবে তখন? বলতে লজ্জা হয়, কিন্তু আমারও মনে মনে কেমন একটা খটকা লাগলো। কালু সর্দারের ফাঁসির ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথাটা বলল। বেশ খুলেই বলল। সাহেব প্রথমটায় হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন, ওইসব বাজে কথায় মাথা ঘামাইবার আমার সময় নাই। আমি বললুম, সাহেব, আমাদের দেশে কিন্তু ভোজবাজি বলে একটা জিনিস হয়। সেই ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায়। এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখিয়াছো? কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি। কালু সর্দার যে রোজই এক কথাই বলছে, আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে, এর কারণ কি? সাহেব খানিকক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন। তারপর কেমন একটা দোনমনার মতন করে বললেন, দেখো, যদিও এইসব আজগুবি ব্যাপারে আমি বিশ্বাস করি না, তবু সাবধানের মার নয়। কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে। আচ্ছা, আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও পাহারা দেব। কি ঠিক হবে তো? কালু সর্দার যে ঘরে বন্দি ছিল, তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের উপরে বসে আছি। আমাদের আশেপাশে আরো দুজন প্রহরী। মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে কালু সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে দিয়ে গান গাইছে। রাত ক্রমে গভীর হয়ে উঠল। এখন গানের বদলে কালুর ভীষণ নাশা গর্জন শুনতে পাচ্ছি। কাল সকালে তার ফাঁসি, আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে। আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু ঢং ঢং করে 3টে বাজল, তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না। সাহেব কৌতুক হাস্য করে বললেন, ইন্সপেক্টর,
দেখছো তো, একালে ভোজ পাচি আর চলে না। আমি আর কিছু বললুম না। নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগলো। প্রায় তখন ভোর হয়ে এসেছে। তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েদখানার দেওয়ালে ঘুলঘুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে। আমরা সকলেই তার দিকে ছুটে গেল। কেউ বন্দুকের বাট, কেউ লাঠি, কেউ ঘুষি বা কেউ লাঠি তুলে তাকে মারবার চেষ্টা করল। কিন্তু সেই আশ্চর্য বিড়ালটা আমাদের সকলকেই এড়িয়ে উঠোনের দিকে চোঁচা দৌড় মারলে। লুক আউট বলেই পুলিশ সাহেব তার রিভলভার তুলে ঘোড়া টিপলেন। গুলিটা বিড়ালের পেছনের একটা পায়ে গিয়ে লাগলো। সে আর্তনাদ করে ঘোরাতে ঘোরাতে আরো 2-1 পা গিয়ে স্থির হয়ে পড়ে রইল। আমরা ছুটে কয়েকখানার ঘুলঘুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখলুম কালু সর্দার ঘরের মেঝের উপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে। আমি অস্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম, আসামি ঘরের ভেতরেই আছে। সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, থাকবে না তো আর কোথায় যাবে? বলেছি না ওসব কুসংস্কার আমি মানি না, যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল। গল্পটা এইখানেই শেষ করা যাক। বাকি আছে খালি আর 2টো কথা। আজ সকালে যথাসময়ে কালু সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে। সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এতক্ষণ শুনছিলেন গল্প পিশাচ সিদ্ধ ডাকাত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন গল্প শুনতে কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।